কথা রাখছেন তারেক রহমান। নির্বাচনের আগে বিএনপি অঙ্গীকার করেছিল ক্ষমতায় গেলে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীকে আরো শক্তিশালী ও আধুনিক করা হবে, গড়ে তোলা হবে চতুর্মাত্রিক বাহিনী। বিএনপি যে সেই পথে হাঁটছে তার প্রমাণ মিলল নতুন প্রস্তাবিত বাজেটে। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, ধন্যবাদ। এভাবেই শক্ত হতে রাষ্ট্র পরিচালনা করতে হবে, তবেই জনগণের ভালোবাসা পাবেন, তবেই জনগণের চোখের মণি হয়ে থাকবেন। সেনাবাহিনী হঠাৎ করে তাদের চূড়ান্ত বিজয়ের হুঙ্কার দিচ্ছে এবং সেই বিজয়ের শোরগোল কিভাবে পুরো বিশ্ব শুনতে পাবে বলে তারা দাবি করছে। একেবারে স্পষ্ট ভাষায় বলেছেন যে বিশ্ব খুব শীঘ্রই এর জয় এবং তাদের সামরিক ব্যবস্থার অভাবনীয় সাফল্যের প্রতিধ্বনি শুনতে পাবে। আপনারা বারবার পুশিং করার চেষ্টা করতেছেন, সীমান্তে উত্তেজনা তৈরির চেষ্টা করতেছেন। আপনারা যদি এভাবে করতে থাকেন বিজেপি কিন্তু বসে থাকবে না। সীমান্তে নিরাপত্তায় বিজেপির সঙ্গে গ্রামবাসী সক্রিয় অংশগ্রহণ। ওয়াল্লাহি আমাদের দেশে একজন দিনমজুর, একজন কৃষক, একজন রিক্সা চালক যে পরিমাণ দেশপ্রেম আছে না। বাংলাদেশি তরুণদের রক্ত কতটা গরম সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছে ভারত। পুশিন করতে গিয়ে এখন মহাবিপদে পড়েছে দাদারা। উল্টো তাদের দেশে ঢুকে পড়ছে বাংলাদেশিরা, থাকার জন্য নয়, ভারতকে ভয় দেখানোর জন্য। সীমান্ত এলাকার তরুণ বাংলাদেশিরা রীতিমতো ভারতের সীমান্তে ঢুকে বিএসএফ কে শাসাচ্ছে। কোন শুভেন্দুকে গোনার টাইম নাই, কোন শুভেন্দু চামড়া তুলে ফেলবো। আমাদের মাটি, আমাদের দেশ, ঠিক এভাবেই সীমান্তে দাঁড়িয়ে আঙুল উঁচিয়ে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কে থমকে কোন ভাষা করে দিয়েছেন এক বাংলাদেশি যুবক। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের যে পরিস্থিতি তার প্রেক্ষাপটে যা সকল কিছু ঘটে চলেছে তারই কিছু গুরুত্বপূর্ণ খবর আজকে তুলে ধরব। হ্যাঁ প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে ভিডিওর অংশ দেখে ফেলেছেন, দেখে বুঝতে পারছেন আজকের ভিডিও ঠিক কতটা গুরুত্বপূর্ণ। তো দর্শক, যারা ভিডিও অন করেছেন তারা ভিডিও না টেনে পুরো ভিডিও দেখে থাকুন, তাহলে ভিডিওর অংশ বিশেষগুলো বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা এরকম খবর পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে পর্যায়ক্রমে ভিডিওগুলো দেখে আসি। কথা রাখছেন তারেক রহমান। নির্বাচনের আগে বিএনপি অঙ্গীকার করেছিল ক্ষমতায় গেলে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীকে আরো শক্তিশালী ও আধুনিক করা হবে, গড়ে তোলা হবে চতুর্মাত্রিক বাহিনী। বিএনপি যে সেই পথে হাঁটছে তার প্রমাণ মিলল নতুন প্রস্তাবিত বাজেটে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী যখন বাজেট প্রস্তাব পেশ করলেন তখন শুধু সংখ্যার হিসাব নয়, বরং প্রকাশ পেল বাংলাদেশের সামরিক খাতকে আমূল বদলে দেওয়ার এক মহাপরিকল্পনা। এবারের বাজেটে প্রতিরক্ষা খাতের জন্য বরাদ্দ রাখা হয়েছে 42,291 কোটি টাকা, যা বিদায়ী অর্থ বছরের তুলনায় প্রায় 1,593 কোটি টাকা বেশি। আধুনিক জেনারেল হাসপাতাল ও উন্নত প্রযুক্তি এবং অভিজ্ঞ চিকিৎসক দলের নিরলস প্রচেষ্টায় আমরা আছি আপনার পাশে। ডেল্টা হাসপাতাল, মায়ের মতোই যত্নশীল। তারেক রহমান সরকার ভালো করেই জানে বদলে যাওয়া বৈশ্বিক ও আঞ্চলিক ভূ রাজনীতিতে সামরিক বাহিনীকে শক্তিশালী করা ছাড়া কোনো বিকল্প নেই। আর তাই এই বিপুল পরিমাণ অর্থ কেবল বিদেশি অস্ত্র কেনায় নয়, খরচ হবে দেশের নিজস্ব সক্ষমতা ও সামরিক স্বনির্ভরতা বাড়াতে। দর্শক, বাংলাদেশ দীর্ঘদিন ধরে ফোর্সেস গোল 2030 বাস্তবায়নের মাধ্যমে সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন করে আসছে। তবে এবারের বাজেটে যে চমকটি সবচেয়ে বড় তা হলো মেড ইন বাংলাদেশ ব্যানারে দেশের ভেতরেই একটি শক্তিশালী অভ্যন্তরীণ প্রতিরক্ষা উৎপাদন শিল্প গড়ে তোলার ঘোষণা। বিদেশি সরবরাহকারীদের ওপর শতভাগ নির্ভরশীলতা কমিয়ে আনতে দেশে তৈরি করা হবে দ্বিতীয় সমরাস্ত্র কারখানা বা বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি। রাশিয়া ইউক্রেন যুদ্ধ কিংবা মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে সংকটের সময় বিদেশি অস্ত্রের সরবরাহ যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে। তাই নিজের অস্ত্র নিজে বানানোর এই স্বনির্ভর উদ্যোগ বাংলাদেশের সামরিক ইতিহাসে এক যুগান্তকারী ও দূরদর্শী পদক্ষেপ। দর্শক, ঐতিহাসিকভাবে আমরা স্থল, জল ও আকাশ এই তিন মাধ্যমের প্রতিরক্ষার কথাই শুধু শুনে এসেছি, কিন্তু বর্তমান যুগটি প্রযুক্তির। আধুনিক যুদ্ধ কেবল ভৌগোলিক সীমান্তে সীমাবদ্ধ নেই, তা ছড়িয়ে পড়েছে সাইবার দুনিয়ায়। এই বাস্তবতায় বিএনপি তাদের নির্বাচনী ইশতেহার অনুযায়ী একটি সমসাময়িক ও চতুর্মাত্রিক সশস্ত্র বাহিনী গড়ে তোলার কাজে হাত দিয়েছে। এর মানে হলো সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রথাগত সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি এবার যুক্ত হচ্ছে সাইবার মাধ্যম এবং মহাকাশের মতো উদীয়মান ও অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষেত্র। ভবিষ্যৎ যুদ্ধ যেহেতু তথ্য প্রযুক্তি ও ডিজিটাল অবকাঠামোকে কেন্দ্র করে হবে, তাই এই বাজেটে সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক নজরদারি এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ারে বিশেষ জোর দেওয়া হয়েছে। সাম্প্রতিক বৈশ্বিক যুদ্ধগুলো প্রমাণ করেছে কোটি কোটি টাকার যুদ্ধ বিমানের চেয়ে একটি স্বল্প মূল্যের ড্রোন অনেক সময় যুদ্ধক্ষেত্রে বেশি কার্যকর। সীমিত বাজেটের বাংলাদেশে আকাশ প্রতিরক্ষা নিশ্চিত করতে তাই এখন বিশেষ নজর দেওয়া হচ্ছে ড্রোন শনাক্তকরণ, এন্টি ড্রোন ব্যবস্থা, জেমিং প্রযুক্তি ও দ্রুত প্রতিক্রিয়া সক্ষমতা বৃদ্ধিতে। অন্যদিকে বাংলাদেশের বিশাল সমুদ্র সীমা, অফশোর গ্যাস ব্লক এবং ব্লু ইকোনমি সুরক্ষায় নৌবাহিনীর ব্লু ওয়াটার সক্ষমতা বাড়ানো হচ্ছে। আমাদের অর্থনীতি যেহেতু আমদানি রপ্তানি ও সমুদ্র পথের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল, তাই বঙ্গোপসাগরের কৌশলগত অবস্থান রক্ষা করা কেবল প্রতিরক্ষার বিষয় নয়, এটি দেশের অর্থনৈতিক নিরাপত্তারও মূল চাবিকাঠি। দর্শক, প্রতিরক্ষা ব্যবস্থার এই খোলনলচে বদলে ফেলার অংশ হিসেবে দেশের গোয়েন্দা কাঠামোর তহবিলের ভেতরের ভারসাম্যেও একটি বড় পরিবর্তন আনা হয়েছে। প্রস্তাবিত বাজেটে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজিএফআই এর বরাদ্দ কমিয়ে 236 কোটি টাকা করা হয়েছে, যেখানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই এর বরাদ্দ বাড়িয়ে 624 কোটি টাকা করা হয়েছে।
বদলে যাওয়া অভ্যন্তরীণ ও আঞ্চলিক নিরাপত্তা চ্যালেঞ্জের কথা মাথায় রেখেই কৌশলগত কারণে সরকার এই সম্পদের পুনর্বিন্যাস করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। একই সঙ্গে সামরিক বাহিনীতে জেন্ডার সমতা ও নারীর অংশীদারিত্বের এক দারুণ চিত্র ফুটে উঠেছে এই বাজেটে। বর্তমানে প্রায় 5,500 নারী সামরিক সদস্য দেশের সেবায় সক্রিয়ভাবে নিয়োজিত আছেন। সম্প্রতি প্রথমবারের মতো সামরিক বাহিনীতে নারী মেজর জেনারেল পদে পদোন্নতি দেশের সামরিক নেতৃত্বে নারীদের এগিয়ে যাওয়ার বড় প্রমাণ। এমনকি জাতিসংঘের শান্তিরক্ষা মিশনেও এ পর্যন্ত 1,700-র বেশি বাংলাদেশি নারী সদস্য অংশ নিয়ে বিশ্বমঞ্চে দেশের গৌরব ও মর্যাদা বাড়িয়েছেন। সব মিলিয়ে 2026-27 অর্থ বছরের এই প্রতিরক্ষা বাজেট কেবল বরাদ্দের প্রথাগত কোনো খতিয়ান নয়, এটি মূলত আত্মনির্ভরশীলতা, গভীর প্রযুক্তিগতকরণ এবং আঞ্চলিক পরাশক্তিদের মাঝে বাংলাদেশের মাথা উঁচু করে দাঁড়ানোর এক সাহসী পরিকল্পনা। বৈশ্বিক অর্থনৈতিক চাপ আর ডলার সংকটের মধ্যেও প্রতিরক্ষাকে এভাবে অগ্রাধিকার দেওয়া প্রমাণ করে নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রশ্নে আপোষ করতে রাজি নয় নতুন সরকার। বাজেটে প্রতিরক্ষা খাতের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে অবিশ্বাস্য 42,291 কোটি টাকা, যা গত বছরের চাইতে প্রায় 1,593 কোটি টাকা বেশি। কিন্তু আসল রহস্য এই টাকার অঙ্কে নয়, রহস্য লুকিয়ে আছে এই টাকা কোথায় খরচ হবে, কি কি কেনা হবে আর কিভাবে বাংলাদেশের ডিফেন্স সিস্টেমকে সম্পূর্ণ বদলে দেওয়া হবে তার গোপন রূপরেখায়। প্রিয় দর্শক, আজকের এই প্রতিবেদনে আমরা বিশ্লেষণ করব সেই মহাপরিকল্পনার কথা। আমরা দেখব কিভাবে প্রথাগত 3 বাহিনীর বাইরে গিয়ে তৈরি হচ্ছে এক চতুর্মাত্রিক মহাশক্তিশালী বাহিনী, কেন ডিজিএফআই এর বাজেট কমিয়ে এনএসআই এর বাজেটে এক ধাক্কায় 3 গুণ করা হলো, এবং সবচেয়ে বড় চমক হলো বিদেশের অস্ত্র কেনা কমিয়ে দিয়ে কিভাবে মেড ইন বাংলাদেশ ব্যানারে দেশেই তৈরি হতে যাচ্ছে দ্বিতীয় সমরাস্ত্র কারখানা। প্রিয় দর্শক, পুরো বিষয়টি জানতে প্রতিবেদনের শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আজকের বিশ্লেষণ বাংলাদেশের সামরিক ইতিহাসের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। আপনাদের সাথে আছি আমি শাহাদাত হোসেন। নির্বাচনের আগে বিএনপি অঙ্গীকার করেছিল ক্ষমতায় গেলে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীকে কেবল শক্তিশালী করা হবে না, বরং গড়ে তোলা হবে একটি চতুর্মাত্রিক বাহিনী। প্রথাগতভাবে আমরা জানি সামরিক বাহিনী মানেই জল, স্থল আর আকাশ, কিন্তু আধুনিক যুদ্ধ এখন আর কেবল ভৌগোলিক সীমান্তে সীমাবদ্ধ নেই। যুদ্ধ এখন ছড়িয়ে পড়েছে অদৃশ্য এক দুনিয়ায়, যার নাম সাইবার ওয়ারফেয়ার এবং মহাকাশ। জাতীয় সংসদে দাঁড়িয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী যখন 9,38,000 কোটি টাকার বাজেট ঘোষণা করলেন, তখন পুরো হিসেবটার মধ্যে লুকিয়েছিল একটা কঠিন বার্তা। দেশের প্রতিরক্ষায় গেল অর্থ বছরের চাইতে 1,593 কোটি টাকার বেশি বাজেটে বরাদ্দ রাখা হয়েছে এবার। এটা কি শুধু একটা সংখ্যা? না, এই সংখ্যার পেছনে আছে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা। এখন দেখুন বরাদ্দটা আসলে কিভাবে ভাগ করা হয়েছে। প্রতিরক্ষা সার্ভিসের পরিচালন ব্যয় 38,721 কোটি টাকা, এটা মূলত বেতন, রক্ষণাবেক্ষণ, দৈনন্দিন কার্যক্রমের খরচ। এছাড়া উন্নয়ন ব্যয় ধরা হয়েছে 1,611 কোটি টাকা, এখানে নতুন প্রযুক্তি, অবকাঠামোর আধুনিকায়ন করা হবে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অন্যান্য সার্ভিসে 1,915 কোটি টাকার বরাদ্দ রাখা হয়েছে। সশস্ত্র বাহিনী বিভাগের পরিচালন ব্যয় 44 কোটি টাকা। কিন্তু এই সংখ্যাগুলো দিয়ে আসলে কি হবে, এটাই আসল প্রশ্ন, এবং এখানেই শুরু হয় আসল গল্পের। এই বাজেটে সবচেয়ে বড় কৌশলগত শিফট বা পরিবর্তনটি এখানেই। সেনা, নৌ ও বিমান বাহিনীর সক্ষমতা বাড়ানোর পাশাপাশি এবার যুক্ত হচ্ছে সাইবার মাধ্যম এবং মহাকাশ গবেষণা। ভবিষ্যৎ যুদ্ধ যেহেতু তথ্য প্রযুক্তি এবং ডিজিটাল অবকাঠামোকে কেন্দ্র করে হবে, তাই এই বাজেটে সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ভিত্তিক নজরদারি এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ারের জন্য বিশেষ এবং গোপন তহবিল বরাদ্দ রাখা হয়েছে। সাম্প্রতিক বৈশ্বিক যুদ্ধগুলো আমাদের একটা বড় শিক্ষা দিয়েছে। কোটি কোটি টাকার যুদ্ধ বিমানের চাইতে একটি স্বল্প মূল্যের সুইসাইড ড্রোন বা কামিকাজে ড্রোন অনেক সময় যুদ্ধক্ষেত্রে বেশি কার্যকর এবং ধ্বংসাত্মক প্রমাণিত হচ্ছে। বাংলাদেশও এই শিক্ষাটি খুব ভালোভাবে নিয়েছে। সীমিত বাজেটের দেশ হলেও আকাশ প্রতিরক্ষা নিশ্চিত করতে এই বাজেটে বিশেষ নজর দেওয়া হয়েছে ড্রোন প্রযুক্তিতে। এবার কেবল ড্রোন কেনাই হবে না, বরং আকাশ সীমা সুরক্ষায় ড্রোন শনাক্তকরণ ব্যবস্থা, অ্যান্টি ড্রোন গান, অত্যাধুনিক জ্যামিং প্রযুক্তি এবং দ্রুত প্রতিক্রিয়া বা কুইক রেসপন্স সক্ষমতা বৃদ্ধিতে বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। অর্থাৎ শত্রুপক্ষ ড্রোন দিয়ে আক্রমণ করার আগেই যেন তা মাঝ আকাশে জ্যামিং বা ধ্বংস করে দেওয়া যায়, সেই প্রযুক্তি এখন বাংলাদেশে আসছে। এবার নজর দেওয়া যাক জলসীমার দিকে। বাংলাদেশের বিশাল সমুদ্রসীমা, অফশোর গ্যাস ব্লক এবং ব্লু ইকোনমি সুরক্ষায় নৌবাহিনীর ব্লু ওয়াটার সক্ষমতা বাড়ানো হচ্ছে। আমাদের অর্থনীতি যেহেতু সম্পূর্ণভাবে আমদানি, রপ্তানি এবং সমুদ্র পথের উপর নির্ভরশীল, তাই বঙ্গোপসাগরের কৌশলগত অবস্থান রক্ষা করা কেবল প্রতিরক্ষার বিষয় নয়, এটি মূলত আমাদের অর্থনৈতিক নিরাপত্তারও মূল চাবিকাঠি।
এই বাজেটে নৌবাহিনীর আধুনিকায়নের জন্য বড় অঙ্কের উন্নয়ন ব্যয় বরাদ্দ রাখা হয়েছে, যা সমুদ্রের গভীরে দীর্ঘ সময় ধরে নজরদারি এবং অপারেশন চালাতে সাহায্য করবে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে সংকটের সময় বিদেশি সরবরাহকারীদের উপর শতভাগ নির্ভরশীল থাকলে যে কোনো মুহূর্তে অস্ত্রের যোগান বন্ধ হয়ে দেশ অচল হয়ে যেতে পারে। এই ভূ রাজনৈতিক ঝুঁকি এড়াতে বাংলাদেশ সরকার বাংলাদেশে দ্বিতীয় সমরাস্ত্র কারখানা বা বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি স্থাপনের মেগা প্রজেক্ট হাতে নিয়েছে। এর উদ্দেশ্য হলো নিজেদের প্রয়োজনীয় গোলাবারুদ এবং ক্ষুদ্রাস্ত্র দেশেই তৈরি করা। বিদেশি নির্ভরতা কমিয়ে এই স্বনির্ভরতার উদ্যোগ বাংলাদেশের সামরিক ইতিহাসে একটি যুগান্তকারী পদক্ষেপ। প্রিয় দর্শক, এবারের বাজেটে একটি নীরব কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। সেটি হলো সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর বরাদ্দ কমিয়ে করা হয়েছে 236 কোটি টাকা। অন্যদিকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই এর বরাদ্দ বাড়িয়ে করা হয়েছে 624 কোটি টাকা। প্রত্যেকটা জিনিসেরই একটা সিজন থাকে। গরমকালে আম পাকে, কাঁঠাল পাকে, শীতের সময়ে খেজুরের রস, সুমিষ্ট রস আমরা খেতে পারি। একটা সময় তুষারপাত হয়, যদিও বাংলাদেশে তুষারপাত হয় না। বৃষ্টির একটা সিজন থাকে, মাঝখানের আবহাওয়ার একটা সিজন থাকে, কুকুরেরও একটা সিজন থাকে। এই ব্যাপারগুলো আমরা দেখি। মানে আবার যদি আমরা ভালো আলোচনা করি, ভালো জিনিসের সিজন, পাড়া মহল্লায় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের একটা সিজন, অনুষ্ঠানের সিজন এটা শীতের সময় বেশ জমে। আবার ওয়াজ মাহফিলের সিজন আমরা দেখি শীতের সময় বেশ জমে। শীতের 2-3 মাসে ওয়াজের রীতিমতো মেলা বসে যায় এবং যারা ওয়াজি তারা এই সময়ে শিডিউল দিতে হিমশিম খান। যারা ওয়াজের নামে ব্যবসা করেন তারা হেলিকপ্টার চালিয়ে একদিনে 3-4-5টা ওয়াজ মাহফিল করেন এবং সেটা ওই সিজনাল চাপের কারণে। সিজনে বহু কিছু হয়। অফ সিজনে সবজির দামও বেড়ে যায়। একটা সিজনাল ফল আর একটা মানে সময়ে যদি অফ সিজনে আপনি খেতে চান অনেক বেশি টাকা দিয়ে সেটা খেতে হয়। হাঁসের দাম গরমকালে কমে যায়, শীতে যখন সিজন তখন হাঁসের দাম বেড়ে যায় এবং তখন চর্বিযুক্ত খুবই ভালো মানের হাঁস পাওয়া যায়। এত কথা কেন বলছি? বাংলাদেশের রাজনীতিতেও সিজনের ব্যাপারটা আমরা খুব ভালো করে লক্ষ্য করছি এবং বাংলাদেশের রাজনীতিতে প্রফেসর ইউনূসের আমলে সবথেকে বেশি আলোচিত সমালোচিত যে শব্দটা সেটা হচ্ছে মব। সেই মবেরও সিজনাল ব্যাপার এখন এসে গেছে, সেটা আমরা টের পাচ্ছি। অর্থাৎ সিজনে মব করা সহজ, অফ সিজনে মব করতে গেলে ভয় লাগে। তেমনই একটা কথা উঠে এসেছে এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারির মুখ থেকে এবং তার মুখ থেকে যখন এই কথাটা আমরা শুনতে পাচ্ছি তখন মনে হচ্ছে যে সত্যি সত্যি মবের একটা সিজন আছে কিংবা ছিল। মবের সিজনটা আসলে কোন সিজন? কেন নাসিরউদ্দিন পাটোয়ারি বলছেন যে আমরা মানে মাঠে নেমে মব করতে পারবো না? নাসিরউদ্দিন পাটোয়ারি কি ভয় পাচ্ছেন এখন মব করতে? একটা সময় মবের রাম রাজত্ব কায়েম করেছেন তারা এবং তাদের নেতৃত্বে তাদের পৃষ্ঠপোষকতায় যে মব হয়েছে বাংলাদেশে, এখন সেই তিনিই বলছেন আমরা মাঠে নেমে মব করতে পারবো না। সেটা কি ভয়ে নাকি এখন সিজন নেই সেই কারণে? চলুন একটু আলোচনা করে বোঝার চেষ্টা করি ভেতরের প্রকৃত রহস্যটা কি বলতে চাইলেন তিনি। নিরপেক্ষ একেবারে মধ্য অবস্থায় থেকে আমরা বোঝার চেষ্টা করি যে আদতে ব্যাপারটা কি এবং পক্ষে বিপক্ষে যুক্তিটা কি আসতে পারে। তো প্রিয় দর্শক, আশা করি পুরো ভিডিও দেখেছেন। দেখা হয়তো আপনার মন্তব্য থাকতে পারে। মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিন। দেখা হবে, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে।